Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসগুলোতে আমরা কিছু প্রবলেম সলভিং ডিসকাস করেছি, যেটা আমরা লাস্ট কয়েকটা লেকচারে যে থিওরিগুলো আলোচনা করেছি তার বেসিসে যে প্রবলেমগুলো আমরা ডেভেলপ করেছি সেগুলো আমরা ডিসকাস করেছি, রাইট? এবং আমরা বিশেষভাবে কার্বন মনোক্সাইড এই লিগ্যান্ডটার ওপরে বিশেষভাবে আমরা জোর দিয়েছি এবং অনেক রকমের প্রবলেম সলভ করেছি। আজকে কার্বন মনোক্সাইডের লিগ্যান্ডের বিষয়ে জানার শেষ ক্লাস, যেখানে আমরা বেসিক্যালি কার্বন মনোক্সাইডের বিভিন্ন রকমের প্রচলিত সিনথেটিক যে প্রসেসগুলো আছে সেই বিষয়ে একটু আলোচনা করব। কার্বন মনোক্সাইডের বেস যে লিগ্যান্ডগুলো আছে, যেটা LCO(N) ধরো, সেই লিগ্যান্ডগুলো সিনথেসিসের অনেক রকমের প্রচলিত পদ্ধতি আছে এবং এই পদ্ধতিগুলো কিন্তু অনেক পুরনো। মানে আমরা শুরু করব আজকের ডিসকাশন কিভাবে আমরা MCO(N) এর নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা এটা সিনথেসিস কিভাবে করা হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা স্পেসিফিক কিছু পদ্ধতি বিষয়ে আলোচনা করব যেগুলো বহুল প্রচলিত। তার মধ্যে একটি অনেক দিন ধরে চলে আসছে, যেটাকে বলা হয় ডাইরেক্ট কার্বনিলেশন। ডাইরেক্ট কার্বনিলেশন মানে কি? ডাইরেক্ট কার্বনিলেশন মানে হচ্ছে যে তুমি মেটালের একটি সল্ট নেবে, নিয়ে কার্বন মনোক্সাইডকে হাই প্রেসারে, কখনো কখনো অ্যাম্বিয়েন্ট প্রেসারও হতে পারে, বা একটা পার্টিকুলার টেম্পারেচারের রেঞ্জে সেটাকে তুমি কার্বন মনোক্সাইড লিগ্যান্ডটাকে ওই মেটালের মধ্যে ইনসার্ট করবে, রাইট? এটার প্রথম এক্সাম্পল পাওয়া যায় 1868 সালে, যেখানে প্ল্যাটিনাম ডাইক্লোরাইড PTCl2 থেকে কার্বন মনোক্সাইডের সাথে রিয়াক্ট করিয়ে দুটি ডিফারেন্ট কমপ্লেক্স, দুটি ডিফারেন্ট কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। সেই দুটি কিভাবে করা হয়েছিল সেটা হচ্ছে, সিম্পলি যদি তুমি ভাবো যে তুমি প্ল্যাটিনাম ডাইক্লোরাইড নিয়েছো, যেখানে প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট +2, সেখান থেকে কার্বন মনোক্সাইডের সাথে রিয়াক্ট করিয়ে তুমি একটা ডাইমার তৈরি করছো, যেখানে তোমার প্ল্যাটিনাম ক্লোরাইড আছে, CO রয়েছে, কিন্তু এইখানে COর সংখ্যা এই ভেতরে কমপ্লেক্সের ভেতরে একটি, তার মানে এটা ডাইমারাইজ করবে, রাইট? এইটা একটা ডাইমার তৈরি হয়েছিল। তার সাথে আমার তৈরি হয়েছিল সিস প্ল্যাটিনাম ডাইক্লোরাইড ডাইকার্বনিল কমপ্লেক্স। এই জিনিসটি আমার এখানে তৈরি হয়েছিল। এটা সব থেকে পুরনো নোন লিটারেচার বলতে পারো এই বিষয়ে। এছাড়া আর কি ডাইরেক্ট কার্বনিলেশন মেথড আমাদের ভাবা যেতে পারে? ডাইরেক্ট কার্বনিলেশনের আরেকটা খুব কমন ওয়ে হচ্ছে, ধরো তুমি নিকেল পাউডার নিলে এবং তার সাথে কার্বন মনোক্সাইড গ্যাস দিলে, এবং সেটাকে তুমি এটা খুব অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এবং প্রেসার সিনথেসিস 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমরা দেখতে পাবো তুমি নিকেল CO4 এই কমপ্লেক্সটা পেতে পারো। এই কমপ্লেক্সটার বয়লিং পয়েন্টও খুব লো, বয়লিং পয়েন্ট অ্যারাউন্ড 42 ডিগ্রিজ, এবং এর মেল্টিং পয়েন্ট হচ্ছে -70 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে বেসিক্যালি বলতে পারি ইন জেনারেল স্টেট নর্মাল অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার প্রেসার এটা কিন্তু লিকুইড হিসেবে থাকে, রাইট? এটা এক ধরনের ওয়ে টু প্রিপেয়ার। এছাড়া আর কি হতে পারে? এটা নিকেল পাউডার ছাড়া তুমি একইভাবে তুমি এটাকে নিকেল সালফেট থেকেও আমরা দেখেছি এর সিনথেসিস কিন্তু সম্ভব। নিকেল সালফেট নিয়ে নেওয়া হলো, তার সাথে কার্বন মনোক্সাইড দেওয়া হলো, এবং এই ঘটনাটাতে যদি তোমাকে NiCO4 তৈরি করতে হয়, তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো এখানে, যে নিকেল সালফেটে নিকেলের অক্সিডেশন স্টেট কিন্তু +2, এবং কার্বন মনোক্সাইডের এই কমপ্লেক্সটাতে নিকেলের অক্সিডেশন স্টেট হচ্ছে 0, রাইট? নিকেল ইন 0 অক্সিডেশন স্টেট। তাহলে এখানে আমাদের একটা ছোট্ট
রিয়েজেন্ট ইউজ করতে হয় H2O4 - 2, রাইট, এটা কিন্তু একটি রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজ হয়, রিডিউসিং এজেন্ট হিসাবে কিন্তু এটাকে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো এই যে ডাইরেক্ট কার্বনেশনের মেথডগুলো পেলাম, এর মধ্যে খুব খুব গুরুত্বপূর্ণ হবে এটা একটা ওয়ে। আর একটা খুব বিশেষ ব্যাপার হচ্ছে, ধরো তোমার হাইলি পিওর মেটাল দরকার, সেক্ষেত্রে কিন্তু এদের ডিকম্পোজিশনসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে মেটাল কমপ্লেক্সগুলো এগুলো প্রচণ্ড, আমি বলবো আনস্টেবল, ইট ডিকম্পোজেস ভেরি ফাস্ট, রাইট, এটাকে তাড়াতাড়ি খুব ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ হয়ে কি তৈরি করবে? অবভিয়াসলি ডিকম্পোজ হয়ে এটা কিন্তু আবার পিওর নিকেল পাউডার তৈরি করবে। তার মানে বেসিক্যালি হাই পিউরিটি নিকেল পাওয়ার তৈরি করার জন্য ডিকম্পোজিশন অফ নিকেল টেট্রাকার্বনিল ইজ আ ভেরি ইউজফুল ওয়ে, রাইট। তাহলে এইটা দিয়ে আমরা নিকেল টেট্রাকার্বনিল থেকে নিকেলের হাই পিউরিটি নিকেলকে আমরা তৈরি করতে পারি। আবার এই নিকেলের জায়গায় যদি তুমি আয়রনের কমপ্লেক্স তৈরি করতে হয়, তাহলে কিন্তু কন্ডিশনসগুলো প্রচণ্ড রিগরাস হয়ে যায়। ধরো তুমি এখানে আয়রনের একটি কমপ্লেক্স করতে চাও, তার সাথে তুমি আয়রন পেন্টাসিও যদি তুমি তৈরি করতে চাও, তাহলে এখানে তোমার এই জিনিসটা তৈরি করতে চাইছো, রাইট, এবং এখানে তুমি শুরুই করছো আয়রনের জিরো অক্সিডেশন স্টেট থেকে, কিন্তু এখান থেকে যদি FeCO5 তৈরি করতে হয়, তাহলে কিন্তু তোমার প্রচণ্ড হাই প্রেশার লাগে এই ঘটনাটার জন্য, এই রিয়াকশনটার জন্য, এবং টেম্পারেচারও কিন্তু খুব হাই, রাইট। এরকম আরও অনেক রকমের এক্সাম্পল আছে এই ডিরেক্ট কার্বনেশন মেথডের জন্য, তোমরা যে কোনো টেক্সট বুকে সে বিষয়ে পড়তে পারো। মোটের ওপর আমি এখানে তোমরা বোঝাতে চাইলাম যে কিভাবে এই ডাইরেক্ট কার্বনেশন করা হয়, এবং কোনটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, কোথাও কোথাও রিডিউসিং এজেন্ট ইউজ করা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার সিনথেসিসও কিন্তু করা হয়ে থাকে। এটা হলো একটা ডিরেক্ট কার্বনেশন মেথড। এছাড়া আরেকটা খুব প্রচলিত যে মেথড রয়েছে কার্বনিলেশন করার, সেটাকে বলা হয় তাকে রিডাকটিভ কার্বনিলেশন। রিডাকটিভ রিডাকটিভ কার্বনিলেশন। রিডাকটিভ কার্বনিলেশন মানে কথাটার মধ্যেই, এই টার্মটার মধ্যেই কিন্তু এর মেথডোলজিটা লুকিয়ে আছে, মানে এটা কিভাবে করা হয়। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কিছু একটা রিডাকশন হবে। যদি রিডাকশন হতে হয়, তার মানে আমার এখানে কোনো একটা রিডিউসিং এজেন্ট দিতে হবে, চয়েস অফ সলভেন্ট সেরকমভাবে হবে, এবং তার সাথে প্রেশার আর টেম্পারেচারের যে ব্যারিয়ার সেটা তো আছেই, রাইট। তাহলে এখানে তার মানে আমার মেটালের যে সল্টটা আমরা নেব, সেটা কিন্তু হায়ার অক্সিডেশন স্টেটে হতে হবে, রাইট। এবং এইভাবে যদি তুমি ভাবো যে এই ধরনের রিডাকটিভ কার্বনিলেশনের ক্ষেত্রে আমরা দেখব যে অ্যালুমিনিয়াম, সোডিয়াম বা জিঙ্ক মেটাল, বা অনেক ক্ষেত্রে অ্যালকিল অ্যালুমিনিয়াম, এই ধরনের জিনিস, বা গ্রিগনাট রিয়েজেন্ট, এই ধরনের রিয়েজেন্ট কিন্তু খুব কমনলি রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়ে থাকে, রাইট। আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল ভাবি, ধরো ক্রোমিয়ামের একটি এক্সাম্পল আমরা যদি ভাবি, এখানে দেখো ক্রোমিয়াম Cl3 আছে, যেখানে অক্সিডেশন স্টেট হচ্ছে 3, এবং এইটা থেকে আমরা তৈরি কি করতে চাইছি? অবভিয়াসলি তুমি তৈরি করতে চাচ্ছ কি ক্রোমিয়ামের CO6 এই কমপ্লেক্সটি তৈরি করতে চাচ্ছ, রাইট তো। এবং এটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু 18 ইলেকট্রন রুল ফলো করে, এবং এখানে তুমি দেখো যে এটা +3 অক্সিডেশন স্টেট থেকে নিউট্রাল অক্সিডেশন স্টেটে চলে গেছে, জিরো অক্সিডেশন স্টেট। অবভিয়াসলি এখানে কার্বন মনোক্সাইড অবভিয়াসলি এটা তোমায় ইউজ করতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এখানে অবভিয়াসলি 6টি ইকুইভ্যালেন্ট অফ কার্বন মনোক্সাইড লাগবে, কারণ এখানে তোমার এটি রয়েছে। এবং এর সাথে তুমি রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করতে পারো অ্যালুমিনিয়াম, মেটালিক অ্যালুমিনিয়াম যদি তুমি ইউজ করো। এই ধরনের রিয়াকশনটার ক্ষেত্রে চয়েস অফ সলভেন্ট এবং টেম্পারেচার এবং প্রেশার কিন্তু প্রচুর থাকে। এটার ক্ষেত্রে প্রেশার হচ্ছে তোমার 300 বার প্রেশারের কাছাকাছি থাকে। এটা বেনজিন জাতীয় সলভেন্টে ইউজ করা হয়, এছাড়া এক্সেস LCl3 এটাতে ইউজ করা হয়ে থাকে, এবং এর যে টেম্পারেচারটা সেটাও কিন্তু 140-50-এর রেঞ্জে, রাইট, করলে তুমি এটা থেকে এই জিনিসটি পাবে, এবং তার সাথে অবভিয়াসলি এর সাথে কিছুটা LCl3ও পাওয়া যায়। তো এটা হচ্ছে কেন, তার কারণ রিডাকটিভ কেন, কারণ +3 অক্সিডেশন স্টেট থেকে আমরা মেটালের নিউট্রাল অক্সিডেশন স্টেটে পৌঁছে গেলাম। এই একইভাবে যদি তুমি ভাবো যে তুমি মলিবডিনামের কোনো কমপ্লেক্স বানাবে, মলিবডিনামের ধরে নাও তুমি মলিবডিনামের MoCl5
এইখান থেকে শুরু করবে এবং তুমি অবভিয়াসলি এখানে কার্বন মনোক্সাইড তৈরি করতে চাও এবং তুমি কমপ্লেক্স হিসাবে তৈরি করতে চাও কি, কমপ্লেক্স হিসাবে তৈরি করতে চাও কি, ধরে নাও মলিবডিনামের MoCO4 তৈরি করতে চাও, রাইট? এই ধরনের কেসে আমরা দেখব যে খুব কমনলি, যেমন আমি বললাম এক্সাম্পল হিসাবে, যে এখানে তুমি কিন্তু সোডিয়াম অবশ্যই ইউজ করতে পারো এবং করলে অবভিয়াসলি এটাকে নিউট্রালাইজ করার জন্য তোমার এখানে একটি 5টি NaClও কিন্তু তোমার তৈরি হয়ে যাবে, রাইট? এবং এখানে তুমি এক্সেস প্রেশার তোমায় দিতে হবে, এর প্রেশারের অ্যামাউন্টটা অনেকটা আমি বলবো যে অনেকটা কম কম্পেয়ার টু এই কন্ডিশনটা, যেখানে আমরা ডাইগ্লাইম ইউজ করতে পারি এবং এর যে প্রেশারের রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে অ্যারাউন্ড 60 বার এবং টেম্পারেচার খুব অ্যাম্বিয়েন্ট 10 to 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এটা তৈরি করা যেতে পারে। এটা ধরে দাও অ্যারাউন্ড 60 বার প্রেশার লাগে, 62 বার, এবং এটা 10 থেকে 25 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু তৈরি করা যায়, রাইট? এছাড়াও আমরা টাংস্টেনের কমপ্লেক্সের কথা ভাবতে পারি, যেখানে জিঙ্ক ইউজ করা হয়ে থাকে, রাইট? টাংস্টেনের কমপ্লেক্সের ক্ষেত্রে জিঙ্ক ইউজ করা হয়ে থাকে। তুমি ধরো টাংস্টেন ক্লোরাইড WCl6, তার সাথে জিঙ্ক দিলে এবং তার সাথে কার্বন মনোক্সাইড দিলে তুমি টাংস্টেন CO6 পাবে এবং তার সাথে জিঙ্ক ক্লোরাইডের সল্ট কিন্তু তোমার তৈরি হবে। তার মানে আমরা যদি আরেকটা এক্সাম্পল ভাবার চেষ্টা করি, যেখানে আমরা টাংস্টেন হেক্সাক্লোরাইড থেকে শুরু করব, আমরা জিঙ্কের একটি সল্ট নেব এবং অবভিয়াসলি আমরা এখানে আমাদের কার্বন মনোক্সাইড লিগ্যান্ড হিসেবে ইউজ হবে এবং এখানে জিঙ্কটা হচ্ছে আমার কি, জিঙ্কটা হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। এখানে আমাদের ইথার আমরা নিয়ে থাকি, অ্যারাউন্ড 67 ডিগ্রি টেম্পারেচার থাকে এবং এর প্রেশারের রিকোয়ারমেন্টও কিন্তু কম্পেয়ার টু ক্রোমিয়ামের সিনথেসিস থেকে অনেকটাই কম। এখানেও আমরা দেখব যে আমরা 300 বার প্রেশার আমার লাগে না, এখানে আমার 50 অ্যাটমসফিয়ারিক প্রেশার, অনেকটাই হেভি প্রেশার, রাইট? 1 ATM প্রেশারের রেসপেক্টে কিন্তু এই 50 ATM প্রেশারটা অনেকটা বেশি। তার মানে আমরা দেখলাম যে টাংস্টেন হেক্সাকার্বনিল টাংস্টেন WTCl6 এর সাথে কার্বন মনোক্সাইডের রিঅ্যাকশন ইন প্রেজেন্স অফ জিঙ্ক যদি আমরা করি এবং ইথার সলভেন্টে এবং 67 ডিগ্রি টেম্পারেচারে যদি আমরা এটা করতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমরা অবশ্যই টাংস্টেন CO6 এবং অবভিয়াসলি আমাদের জিঙ্ক ক্লোরাইড এইটা আমরা কিন্তু পাবো, রাইট? এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে জিঙ্ক ক্লোরাইড পেয়ে গেলে এবং এখানে তোমার 6টা CO যদি তুমি দিয়ে দাও তাহলে মোটামুটি এটা মোরলেস ব্যালেন্সড হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ওয়ে যেখানে আমরা ক্রোমিয়াম, মলিবডিনাম বা টাংস্টেনের বিভিন্ন সল্ট থেকে রিডাকশনের মাধ্যমে কার্বন মনোক্সাইডকে হাই প্রেসারে দিয়ে এবং ডিফারেন্ট টেম্পারেচারে ইউজ করে আমরা তাদের করসপন্ডিং মেটাল কার্বনিলগুলি তৈরি করতে পারি, যেখানে মেটালগুলো জিরো অক্সিডেশন স্টেটে আছে। এবং এই ঘটনার ক্ষেত্রে কার্বন মনোক্সাইড কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখব যে মেটাল অক্সাইড যদি আমরা ইউজ করি, যদি আমরা ক্লোরাইড ইউজ না করে আমরা যদি মেটাল অক্সাইড ইউজ করি, তাহলে আমরা দেখবো যে কার্বন মনোক্সাইড নিজে কিন্তু অক্সিডাইজ হয়ে যায় এবং কার্বন মনোক্সাইড যদি অক্সিডাইজ হয় তাহলে অবশ্যম্ভাবীভাবে সেটা তৈরি করবে কি, কার্বন ডাই অক্সাইড, রাইট? তো এইরকম ভাবে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যেখানে আমরা দেখতে পাবো যে মেটাল অক্সাইডস ইউজ করা হবে, যেমন ধরো অসমিয়াম টেট্রাঅক্সাইড তুমি ধরো ইউজ করলে এবং কার্বন মনোক্সাইড যদি তুমি ইউজ করো, এই কেসে এখানে অবভিয়াসলি আমি যেটা বললাম যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া মানে কি, মানে কার্বন মনোক্সাইড বেসিক্যালি একটি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে এবং তার সাথে আমরা তৈরি করব হচ্ছে অসমিয়ামের একটি কমপ্লেক্স এবং সেখানে আমরা দেখতে পাবো যে অসমিয়ামের এই কমপ্লেক্সের ভেতরে যে মেটালগুলো আছে সেখানে মেটাল বন্ড থাকবে। তোমরা প্র্যাকটিস হিসাবে এই কমপ্লেক্সের মধ্যে আমরা আগেও আলোচনা করেছি, find out how many metal bonds you have, find out number of metal bond, কটি মেটাল বন্ড আছে সেটা তোমরা প্র্যাকটিস হিসাবে করে দেখতে পারো, রাইট? এবং এই কন্ডিশনটা এখানে এটা ইউজুয়ালি 75 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এবং হচ্ছে 125 ডিগ্রি টেম্পারেচারে করা হয়ে থাকে এবং এর সলভেন্ট হিসাবে এক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, সলভেন্ট হিসাবে আমরা ইউজুয়ালি মিথানল এটা ইউজ করে থাকতে পারি। এরকম আরো এক্সাম্পল আছে, অসমিয়াম টেট্রাঅক্সাইড ছাড়া এই একইভাবে আমরা রিহিয়াম অক্সাইড দিয়েও একইভাবে আমরা করতে পারি, রাইট? রিহিয়াম অক্সাইড দিয়েও সেম ভাবে যদি তুমি আরেকটা এক্সাম্পল ভাবো যেখানে তুমি রিহিয়াম অক্সাইড ইউজ করছো Re2O7 তার সাথে CO ইউজ করছো, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু রিহিয়ামের যে কার্বনিল কমপ্লেক্স সেটাও তৈরি হবে, যেটা
CO10 এবং তার সাথে অবশ্যই আমার কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস তৈরি হবে, কারণ কার্বন মনোক্সাইড এখানে কিন্তু আমার রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজ হচ্ছে। বাট যেটা দেখতে পাচ্ছ যে এই পার্টিকুলার রিয়াকশনটা আমরা দেখবো যে এটা অনেকটা প্রেশার লাগে এবং অ্যারাউন্ড 270 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারও পর্যন্ত লাগে, এবং এটা সলিড স্টেট সিনথেসিস। সেটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে কোনো সলভেন্ট আমাদের ইউজ করা হচ্ছে না। এবং এখানেও আমি একই তোমাদের প্রশ্ন দিলাম প্র্যাকটিসের জন্য, এই রিহিয়ামের কমপ্লেক্সেও খুঁজে বার করো যে কটি মেটাল মেটাল বন্ড আছে, রাইট? তো এই ধরনের কিছু আলোচনা আজকে আমরা করলাম, যেখানে আমরা বেসিক্যালি আমরা দেখার চেষ্টা করলাম যে কটি কি কি কমপ্লেক্স তৈরি করা যেতে পারে, কি কি পদ্ধতি আছে। আমরা দুটি পদ্ধতি আলোচনা করলাম, আরো অনেক রকমের পদ্ধতি আছে, যেমন ডিরেক্ট কার্বনেশন এবং রিডাকটিভ কার্বনেশন ছাড়াও আরো বেশ কিছু আদার পদ্ধতিও আছে। সে বিষয়ে তোমরা যে কোনো টেক্সট বুক দেখতে পারো। এইখান থেকে আমি একটা ছোট্ট বিষয় আলোচনা করব আজকে, এইখান থেকে কিভাবে আমরা প্রবলেম সলভিং এর কথা ভাবতে পারি, রাইট? আমাদের ধরে নাও প্রবলেম সলভিং, প্রত্যেকটা থিওরির পেছনেই কিছু না কিছু প্রবলেম ডেভেলপমেন্ট হয়। সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় তার কিছু অ্যাপ্রোচ আমরা আলোচনা করেছি। ধরে নাও এইখানেও একটা যদি ছোট্ট প্রবলেম আমরা এখানে ভাবতে পারি, তাহলে সেটা কিভাবে ভাবা যেতে পারে। ধরে নাও তোমাকে একটা কমপ্লেক্স দেওয়া হলো যেটাতে ক্রোমিয়াম আছে, CO আছে এবং NO আছে, এবং তোমাকে দুটি বলা হলো যে এর পসিবল কম্বিনেশনগুলো বার করো, মানে হচ্ছে এক্স এর ভ্যালু কত এবং ওয়াই এর ভ্যালু কত, এটা তোমায় বার করতে হবে। এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুগুলো কত, এটা তোমায় বার করতে হবে। এখানে দুটো কনসিডারেশন বলা আছে। ফার্স্ট কনসিডারেশন হচ্ছে ওবেজ 18 ইলেকট্রন রুল, লেটস সে। আর সেকেন্ড কনসিডারেশন বলা আছে হচ্ছে NO লিনিয়ার লিগ্যান্ড। NO লিনিয়ার লিগ্যান্ড মানে হচ্ছে NO হয়ে গেল NO প্লাস, তার মানে এটা NO কিন্তু সেক্ষেত্রে আমাদের 3 ইলেকট্রন ডোনেট করবে, রাইট? তো এখান থেকে তোমার ইনফারেন্স যেটা হবে যে NO ইজ আ মাই 3 ইলেকট্রন ডোনার, রাইট? এইটা হচ্ছে তোমার ইনফারেন্স। এবার ক্রোমিয়ামের এইটা যেহেতু CO হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, NO হচ্ছে আমাদের নিউট্রাল লিগ্যান্ড, তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের 0। ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে 0। তার মানে ক্রোমিয়াম যদি আমাদের 0 অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে এর কিন্তু D6 কনফিগারেশন আছে। এবার 18 ইলেকট্রন রুল যদি ওরা মেনটেন করে, তাহলে লিগ্যান্ডের কন্ট্রিবিউশন কত হবে? লিগ্যান্ড কন্ট্রিবিউট করবে তোমার 18 ইলেকট্রন রুল যদি ওবে করে, তাহলে লিগ্যান্ড কন্ট্রিবিউশন হচ্ছে আমার 18 মাইনাস 6 ইকুয়ালস টু 12। এবার আমায় দেখতে হবে এক্স আর ওয়াই এর কি কি কম্বিনেশনে এটা আমার 12 হতে পারে, সেটা আমি এখন দেখব, রাইট? তো প্রথমেই যেটা তুমি করতে পারো, একটা কমপ্লেক্স যেখানে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমরা দেখি। যদি এক্স ইকুয়ালস টু আমার ধরে নাও 12 মানে 6 যদি হয়, তাদের মধ্যে আমরা জানি যে CO হচ্ছে আমার 2 ইলেকট্রন ডোনার, রাইট? 2 ইলেকট্রন নিউট্রাল ডোনার, রাইট? 2 ইলেকট্রন ডোনার। আর y ইকুয়ালস টু যদি আমার 0 হয়, কমপ্লেক্স ইজ CrCO 6, 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে। একইভাবে যদি আমরা আরেকটা অপশন ভাবি, যেটায় আমরা x ইকুয়ালস টু লেটস সে আরেকটা অপশন x ইকুয়ালস টু তুমি ধরো 0 ভাবলে, আর y ইকুয়ালস টু তুমি করে দিলে 4, তাহলে তোমার কমপ্লেক্সটা হয়ে গেল CrNO4। এটাও কিন্তু আমাদের 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে। আরেকটা যদি আমাদের আরো একটা কমপ্লেক্স যদি আমরা ভাবার চেষ্টা করি, যেখানে আমার এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে আমরা জাস্টিফাই করতে হবে। ধরে নাও দেখো এদের মধ্যে যদি তোমার যেহেতু এই 3টি ইলেকট্রন ডোনেট করছে NO লিগ্যান্ড, তার মানে 3 বা 9 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু নেওয়া যাবে না, কারণ যদি বিজোড় সংখ্যা আমরা নিই তাহলে কিন্তু আমার একটা ইলেকট্রন আইদার 18 থেকে বেশি হয়ে যাবে যোগফল, অথবা আমার 18 থেকে কম 17 হয়ে যাবে। তার মানে সিঙ্গেল NO অথবা 3 NO ইজ নট পসিবল, 4 NO ইজ পসিবল, যেটা হয়ে গেছে। তার মানে আমার আর কি রকম NOর পসিবিলিটি সম্ভব? আরেকটা NOর পসিবিলিটি হচ্ছে আমার 2 NO। তাহলে একটা হচ্ছে 0 NO যেটা আমাদের হয়ে গেছে, রাইট? 1 আর 3 NO ইজ নট পসিবল, তার কারণ 1 আর 3 NO যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে আমার 3টে বা 9টি ইলেকট্রন যোগ হবে, তাহলে আমার 3 প্লাস 6 D6 এর ক্রোমিয়াম D6 এর থেকে 6 3 9 হয়ে যাবে। তার মানে 9টি ইলেকট্রন আর লাগবে, যেটা কার্বন মনোক্সাইড লিগ্যান্ডের দ্বারা দেওয়া সম্ভব নয়, তার কারণ কার্বন মনোক্সাইড 2টি করে ইলেকট্রন দেয়, রাইট? তাহলে আমার কমপ্লেক্সটা বানানো সম্ভব নয়। একইভাবে যদি 3টে লিগ্যান্ডও ধরো, তাহলে 9 প্লাস 6 হয়ে 15 হয়ে যাবে, 6 আসছে ক্রোমিয়ামের D6 থেকে।
এবং সেক্ষেত্রে 3টি ইলেকট্রন আরো দিতে হবে, সেক্ষেত্রেও কিন্তু কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে সেটা কম্পেনসেট করা সম্ভব নয়। তাহলে আমার 1 আর 3 হবে না, 0 আর 4 হবে, যেটা আমার হয়ে গেছে। তাহলে বাকি রইল আমার 2। তার মানে একটা কম্বিনেশন যেখানে আমার দুটো কার্বনিল, দুটো আমার যদি সিও, দুটো আমার এনও হওয়া সম্ভব, রাইট? তাহলে আমার এখানে হয়ে গেল 6টি, এখান থেকে হয়ে গেল 6টি, আর বাকি রইল আর 6টি। তাহলে কার্বন মনোক্সাইডের আমার সংখ্যা হয়ে যাবে 3, রাইট? এই কম্বিনেশনটাও আমার সম্ভব। আবার 4-এর থেকে বেশি এনও সম্ভব নয়, কারণ 4-এর থেকে বেশি যদি এনও করো তাহলে 3 × 5 সেটা হয়ে যাবে আমার 15, মানে 15 প্লাস 6 যেটা হয়ে যাবে 21। তাহলে সেটাও কিন্তু আমার 18 ইলেকট্রন রুল ফলো করছে না। এই জিনিসগুলো দেখতে পাবে। এটা এর থেকে একটা ছোট্ট এক্সাম্পল এই কমপ্লেক্সগুলোর ওপরে আমরা ভাবতে পারি এক্ষেত্রে। এছাড়া আরো অনেক রকমের প্রবলেম এই ক্ষেত্রে ভাবা যেতে পারে, সেগুলো নিয়ে আমি আর ডিটেলে যাচ্ছি না। এছাড়া ভাবতে পারো যে অনেক সময় যে এই যে এক্সাম্পলটা আমরা আলোচনা করলাম যে বাইমেটালিক মেটাল কার্বনিল যে তৈরি হয়েছে, এটা আমরা রিহিয়ামের একটা এক্সাম্পল দিয়ে দেখেছি। রিহিয়াম অক্সাইড থেকে কার্বন মনোক্সাইড হিসাবে ইউজ করে কিভাবে তৈরি করা সম্ভব হয়। এছাড়া অনেক সময় দেখা যায় যে লাইক কিছু কিছু মেটাল বন্ড যেখানে থাকে সেটা অনেক সময় কার্বন মনোক্সাইডের সাথে রিয়াক্ট করে গিয়ে কিছু কিছু মনোনিউক্লিয়ার অথবা কিছু কিছু ক্ষেত্রে মাল্টি নিউক্লিয়ার কমপ্লেক্স অনেক সময় আমরা দেখব সেটা তৈরি করতে পারে। যেমন এর মধ্যে একটা বিশেষ করে যে এই ধরনের লিগ্যান্ডগুলো পাই অ্যাসিডিক, সেই ধরনের লিগ্যান্ডের ক্ষেত্রে কার্বন মনোক্সাইডের প্রেজেন্সে এবং হাই প্রেসারে কিন্তু আমরা দেখব যে মেটাল কার্বনিল তৈরি করা সম্ভব। তাদের মধ্যে একটা এক্সাম্পল আমি তোমাদের বলি, যে ধরে নাও তোমার রুথেনিয়ামের 2 এবং এখানে তোমার একটা ধরে নাও তোমার এই লিগ্যান্ডটি, বা এখানে আমরা ধরলাম অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, লেটস সে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, অ্যাসিটিক অ্যাসিডের যে কনজুগেট বেস সেটি রয়েছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এবং সরি অ্যাসিটিক নট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেস, তার মানে হচ্ছে CH3CO- রয়েছে, এবং বাইরে আমার একটা ক্লোরাইড রয়েছে। এই ধরনের কেসে যদি আমার কার্বন মনোক্সাইডের সাথে রিয়াক্ট করে, এবং এটা কিন্তু এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু হেভি প্রেশার লাগে, ধরে নাও অ্যারাউন্ড 70 অ্যাটমসফিয়ারিক প্রেশার লাগে, এবং তৈরি করবে হচ্ছে তোমার রুথেনিয়ামের একটি কার্বনিল, এবং সেটিতে টোটাল নাম্বার অফ কার্বন মনোক্সাইডের সংখ্যা হয়ে যাবে আমাদের 12। তার মানে এই ধরনের পাই অ্যাসিডিক লিগ্যান্ড, এটা তো পাই অ্যাসিডিক লিগ্যান্ড, রাইট? পাই অ্যাসিডিক লিগ্যান্ড থেকেও কিন্তু এই ধরনের মেটাল কার্বনিল সিনথেসিস করা সম্ভব, যেখানে আমার মাল্টিমেটালিক সেন্টার রয়েছে। এবং এই সিনথেসিসটা কিন্তু এর থেকে অনেকটাই ডিফারেন্ট, যেখানে আমরা রিডাকটিভ কার্বনিলেশন আলোচনা করেছি এবং কার্বন মনোক্সাইড নিজে একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করেছে, সেই ধরনের এক্সাম্পল আমরা দেখেছি অসমিয়াম বা রিহিয়ামের ক্ষেত্রে। কিন্তু এর রেসপেক্টে এই এক্সাম্পলটা কিন্তু অনেকটাই আলাদা। এখানে মেন ক্যাচ হচ্ছে যে একটা তোমার পাই অ্যাসিডিক লিগ্যান্ড থাকতে হবে, যেখানে কিন্তু এই এক্সাম্পলগুলোতে কিন্তু সেটা ছিল না, রাইট? আমরা ক্লোরাইড কমপ্লেক্স এবং অক্সাইড কমপ্লেক্স নিয়ে আলোচনা করেছি, এবং এখানে আমরা লিখছি অ্যাসিটেট MeCO- ইউজ করছি একটা পাই অ্যাসিডিক লিগ্যান্ড হিসাবে। এবং এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে তোমার এটা পার্শিয়াল একটা স্ট্রাকচার রেখেছি, পুরোটা স্ট্রাকচার নয় এটার। এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এর থেকে কিন্তু আমাদের কার্বন মনোক্সাইড হাই প্রেসারে ইউজ করলে কিন্তু এর করসপন্ডিং মেটাল কার্বনিল আমাদের তৈরি করা সম্ভব হয়। একইভাবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেটাল দেখা যায়, যেখানে আমরা দেখব যে কার্বোনাইলেট যে ফর্মটা রয়েছে সেইটাও সম্ভব। যেমন আমরা বলতে পারো যে ক্রোমিয়াম CO6 কে যদি তুমি সোডিয়াম মেটালের সাথে আবার রিয়াক্ট করাও, যেটা আমরা এখানে ক্রোমিয়াম ক্লোরাইডের সাথে মলিবডিনাম ক্লোরাইডের সাথে সোডিয়ামের রিয়াক্ট করিয়ে আমরা মলিবডিনাম CO4 তৈরি করেছিলাম, সেরকম ভাবেই আমরা যদি ধরে নাও ক্রোমিয়ামের রেসপেক্টে ভাবি, ক্রোমিয়াম CO6 এর সাথে যদি সোডিয়ামের রিয়াকশন করাই, এবং এক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটিং লিগ্যান্ড বা কোঅর্ডিনেটিং সলভেন্ট হিসাবে যদি আমরা ডোনার সলভেন্ট ইউজ করি, যেমন লিকুইড অ্যামোনিয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা Na2CrCO5 তৈরি করতে পারবো, এবং তার সাথে আমরা তৈরি করবো হচ্ছে সোডিয়াম অ্যাসিটিলিন ডায়োলেট, রাইট? তো এই ধরনের জিনিস আমরা তৈরি করতে পারি। সেই এক্সাম্পলটা আমি এখানে লিখছি, সেটা হচ্ছে যেটা বললাম, আমরা ক্রোমিয়াম হেক্সাকার্বনিলের কমপ্লেক্স নিলাম, তার সাথে আমরা সোডিয়াম মেটালিক সোডিয়ামকে ইউজ করলাম,
মেটালিক সোডিয়াম ইউজ করে আমরা যেটা তৈরি করব যে এক্ষেত্রে আমার একটি কোঅর্ডিনেটিং সলভেন্ট লাগবে যেটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়া। দিলে আমরা দেখব যে এখানে আমরা নেগেটিভ অক্সিডেশন স্টেট অফ দ্য মেটাল কিন্তু তৈরি করতে পারি এবং তার সাথে একটি জিনিস তৈরি করতে পারি যেটাকে বলা হয়ে থাকে, অনেকটা দেখতে হয় হচ্ছে NaOC ট্রিপল বন্ড CONA, রাইট? এটা এরকম দেখতে হয়ে থাকে, এটাকে বলা হয় ডাইসোডিয়াম অ্যাসিটিলিন ডায়োলেট, রাইট? ডাইসোডিয়াম অ্যাসিটাইলিন ডায়োলেট। তো এই ধরনের কমপ্লেক্স মানে মেটাল কার্বনিলের সাথে ডোনার সলভেন্ট, দিস ইজ আ ডোনার সলভেন্ট, রাইট? ডোনার সলভেন্ট ইউজ করে আমরা মেটালিক সোডিয়াম ইউজ করে কিন্তু এই ধরনের নেগেটিভ অক্সিডেশন স্টেটও পেতে পারি, রাইট? এখানে তুমি বুঝতেই পারছো এটা একটা, এখানে সোডিয়ামটাকে চার্জ ব্যালেন্স করার জন্য আমার এখানে কিন্তু ক্রোমিয়ামের যে অক্সিডেশন স্টেট হয়ে যাবে সেটা কিন্তু -2। এটা এছাড়াও আমরা দেখতে পাবো যে মেটাল কার্বনিলের সাথে NOH ইউজ করে আমরা তার প্রাইমারি কোঅর্ডিনেশন স্পেয়ারে হাইড্রাইডকেও ডিরেক্টলি ঢুকিয়ে দেওয়া যেতে পারে। এরকম বহু এক্সাম্পল রয়েছে, বহু সিনথেটিক প্রসেস রয়েছে। আমরা কিছু আজকে এর মধ্যে আলোচনা করলাম। আরেকটি আমি আর এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যেটাকে বলা হয় থাকে টোলম্যানস রিয়েজেন্ট, রাইট? কোলম্যানস রিয়েজেন্ট যেটাকে আমরা বলে থাকি, যেটা সংকেত হচ্ছে বেসিক্যালি তোমার FeCO4 2-, তার মানে হচ্ছে সেখানে আয়রন আমার -2 অক্সিডেশন স্টেটে রয়েছে, যেটা কিন্তু আমার FeCO5 এর সাথে Na2PH2CO রিঅ্যাক্ট করিয়ে, থার্মালি রিঅ্যাক্ট করিয়ে কিন্তু এটা তৈরি করা যেতে পারে। মানে আমি যে এক্সাম্পলটা বলছি সেটা হচ্ছে আমি একটা মেটাল কার্বনিল নিচ্ছি, যেটা মেটাল কার্বনিলটা আমার 0 অক্সিডেশন স্টেটে থাকতে হবে। আমি FeCO5 নিলাম, তার সাথে আমি কি করতে চাইছি, আমি তৈরি করতে চাইছি কোলম্যানস রিয়েজেন্ট, যেটাকে Na2FeCO4 বলা হয় থাকে, যেটাতে নেগেটিভ অক্সিডেশন স্টেটে এই মেটালটা থাকে। এবং এইটা আমরা তৈরি করব হচ্ছে আরেকটি সল্ট দিয়ে আমরা এটাকে ইউজ করব, যেটা হচ্ছে দিস। এটার সাথে যদি আমরা এটাকে রিঅ্যাক্ট করাই তাহলে আমরা এই জিনিসটি কিন্তু তৈরি করতে পারবো। এখানেও আমরা দেখতে পাবো যে মেটালের অক্সিডেশন যে স্টেটটা রয়েছে সেইটা কিন্তু আমার -2। এখানে মেটালের অক্সিডেশন স্টেট -2 এবং এখানে আমরা কার্বন মনোক্সাইড লিবারেটও করব, রাইট? তো এরকম বিভিন্ন রকমের এক্সাম্পল আমরা আজকে আলোচনা করলাম, সিনথেসিসের কিছু এক্সাম্পল। যদি আমরা ছোট করে সামারাইজ করার চেষ্টা করি, আমরা ডাইরেক্টলি মেটালের অক্সিডেশন, হাই অক্সিডেশন স্টেট বা +2 +4 +3 হোয়াটএভার, তার সাথে কার্বন মনোক্সাইডকে ডিরেক্টলি প্রেশারাইজ করে আমরা বিভিন্ন রকমের মেটাল কমপ্লেক্স তৈরি করেছি। এখানে প্ল্যাটিনামের এক্সাম্পল, হাই প্রেশার সিনথেসিস আমরা করেছি, রাইট? এখানে আয়রনের সাথে কার্বন মনোক্সাইডের প্রেশার দিয়ে আমরা FeCO5 ইউজ করেছি। সেই FeCO5টাকে আমি আবার এই ধরনের রিয়েজেন্টের সাথে ইউজ করে নেগেটিভ অক্সিডেশন স্টেটও আমরা অ্যাটেন্ড করেছি, রাইট? FeCO4 2-, রাইট? আর এখানে আমরা রিডাকটিভ কার্বনেশনের কিছু কথা বলেছি, যেখানে আমরা দেখেছি যে মেটালের বিভিন্ন হাই অক্সিডেশন স্টেট, যেগুলো +6 বা +5 বা +3, তার থেকে অ্যালুমিনিয়াম বা সোডিয়াম বা জিঙ্ক জাতীয়, এছাড়া আমাদের গ্রিগনাট রিয়েজেন্টস পর্যন্ত আমরা ইউজ করতে পারি, করে আমরা মেটালের 0 অক্সিডেশন স্টেটের কার্বনিল ইউজ করতে পারি, যেটা রিডাকটিভ কার্বনিলেশন বলা হয় থাকে। এছাড়া কার্বন মনোক্সাইডের যে অক্সিডাইজিং রিডিউসিং পাওয়ার, কারণ কার্বন মনোক্সাইড খুব রেডিলি কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হতে পারে, সেইটাকে ইউজ করেও কিন্তু আমরা দেখেছি যে মেটালের অক্সাইডসগুলো থেকে স্পেসিফিক্যালি আমরা কিন্তু মাল্টিমেটালিক কার্বনিল সিস্টেম, কার্বন মনোক্সাইড কমপ্লেক্স তৈরি করতে পারি, রাইট? এবং এখানে আমরা একটা প্রবলেম সলভিং করেছি। এছাড়া আমরা প্রায় অ্যাসিডিক লিগ্যান্ডগুলোতে যুক্ত যে মেটালের কমপ্লেক্সগুলো আছে তার সাথেও হাই প্রেশারে কার্বন মনোক্সাইডকে প্রেশারাইজ করেও কিন্তু আমরা কমপ্লেক্স তৈরি করার এক্সাম্পল দেখলাম, রাইট? আশা করি এছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে, যে কোনো নোটবুকে তোমরা সেটা ফলো করতে পারো। এবং অবশ্যই আমি তোমাদের দেখো, কেমিস্ট্রি মানে হচ্ছে বা রসায়নবিদ্যা মানে হচ্ছে অনেকটা লজিক আর কিছুটা মনে রাখার কিন্তু জরুরি। আমি বলবো না যে কেমিস্ট্রি বিদ্যায় নেই, কেমিস্ট্রি বা রসায়ন বিদ্যায় মনে রাখাটা খুব জরুরি। অনেক রকমের রিয়াকশন আমাদের মনে রাখতে হয়, বাট রিয়াকশনটা যখন মনে করবে তার মেথোডোলজিটা ভাবার চেষ্টা করবে যে কি কি পদ্ধতিতে হতে পারে। একটা ডাইরেক্ট কার্বনাইজেশন যেটা আমরা বললাম, সেখানে মেটালের একটা সল্ট নিয়ে কার্বন মনোক্সাইড দেবো, সেটা রিডিউস করে তার করসপন্ডিং
নিউট্রাল অক্সিডেশন স্টেটে মেটালটাকে নিয়ে যাবে। আরেকটা আমরা বলেছি রিডাকটিভ কার্বনেশন, রিডাকশন হবে, কার্বনেশন হবে। রিডিউসিং এজেন্ট হিসেবে যে কোনো মেটাল আমরা ইউজ করতে পারি, কারণ আমরা জানি যে মেটালগুলো খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হতে চায় তাদের হায়ার অক্সিডেশন স্টেটে, সেই টেকনোলজিকে ইউজ করে আমরা করতে পারি। আর একটা আমরা দেখতে পারি মেটাল অক্সাইডস থেকে আমরা মেটাল কার্বনাইল কমপ্লেক্স তৈরি করতে পারি কার্বন মনোক্সাইডের রিডিউসিং এজ পাওয়ারটাকে কাজে লাগিয়ে, রাইট? এরকম কিছু লজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে তোমরা কিছু মনে রাখার চেষ্টা করো। আশা করি এই যে কার্বন মনোক্সাইড নিয়ে বা যে ডিটেল আমরা আলোচনা করলাম, তার এমও থেকে শুরু করে, তার বন্ডিং প্রপার্টি থেকে শুরু করে, পি-পাই ব্যাক বন্ডিং থেকে শুরু করে, বন্ড অর্ডার, আয়ার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এবং তারপরে একদম শেষে আমরা যে মেটাল কার্বনেট সিনথেসিস বিষয়ে আলোচনা করলাম, আশা করি এগুলো তোমাদের জন্য খুব উপকারী হবে। এবং লেকচার ফলো করা মানে এই নয় যে পাঠ্যপুস্তক তোমরা ভুলে যাবে। অবশ্যই এই লেকচার শুনবে, প্র্যাকটিস করবে, প্রবলেম সলভিং করবে, টিউটোরিয়াল করবে, তার সাথে কিন্তু পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা কিন্তু খুব জরুরি, এবং সেই বিষয়ে কিন্তু তোমরা ওয়াকিবহাল থাকা তোমাদের খুব জরুরি। ধন্যবাদ।